স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দেশের রাজনীতিতে চলে আসে বিদেশের অনেক ব্যাপার, তার জন্য ইসরায়েল ইস্যুতে তটস্থ বিএনপি, অন্যদিকে পাকিস্তান আর তুরস্কের বিপক্ষে উদাত্ত কণ্ঠ আওয়ামী লীগ। এসব নিয়ে আজকে আলোচনা কুটচাল। কথা বলতে স্টুডিওতে আছেন দুই প্রবীণ কূটনীতিবিদ, অ্যাম্বাসেডর সাবেক ওয়ালিউর রহমান এবং সাবেক অ্যাম্বাসেডর রাশেদ আহমেদ চৌধুরী। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলাওয়ার হোসেন। অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান, আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো যে অনেক দিন ধরে মোসাদের বিভিন্ন কার্যক্রমের সাথে আমরা পরিচিত, বেশিরভাগ গল্পের বই বা সিনেমা সেগুলির মাধ্যমে, যেহেতু ইসরায়েলের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক নেই, কিন্তু এটি কি খুব স্বাভাবিক মনে হয় যে যার কথা বলা হচ্ছে সে মেন্দি বা মাহানাদি এন সাফাদির সঙ্গে যে সাক্ষাতের ছবি আসলাম চৌধুরী, যাকে আজকে গ্রেফতার করা হলো, সেটা উনি তার নিজের ফেসবুক পেজে আপলোড করবেন এবং তিনি সেটা পাবলিক রিলেশনস যে তিনি প্রতিষ্ঠানটি চালান তাতে সেটি ফলো করে বলা হবে? মোসাদ কি এইভাবে অপারেট করে আসলে, এরকম প্রকাশ্যে কার সাথে সে কথা বলছে, কি করছে না করছে? এটা নির্ভর করে আপনার মোসাদ কি দেখুন, ওরা ইসরায়েল কিন্তু চেষ্টা করছে। আমি 71-এর কথা বাদ দিলাম, তখন তো তারা আমাদের অস্ত্র সাহায্য দিয়েছিল, চেষ্টা করেছিল, আমরা নিয়ে নিছি অস্ত্র। তখন তাজউদ্দিন সাহেব একটা বিরাট প্রজ্ঞা দেখিয়েছেন তিনি, ইন্টার ক্যাবিনেট। কিন্তু মোসাদ সম্বন্ধে আপনার যে সন্দেহটা বা ধারণাটা, সেটা আমি শেয়ার করি। তবে সামটাইমস এটা যখন একটা আন্তর্জাতিক কনফারেন্সে গেছে, এখন এই ভদ্রলোক যে তিনি কেন, যদি দেখা হয়েও থাকে, এই কথাটা তিনি বলবেন কেন, তিনি একটা কি বলে পাবলিসিটি কেন দেবেন? আমি বরং ওই চিন্তাটা করব তার উদ্দেশ্যটা কি ছিল। আপনার বোধহয় জানা আছে যে মোসাদ কিন্তু অ্যাজ এ স্পাই এজেন্সি, রাইট, তারা বিভিন্নভাবে কিন্তু বাংলাদেশি ডিপ্লোম্যাটসদের বিভিন্ন জায়গাতে অ্যাপ্রোচ করে যে ওদের সবচেয়ে বড় হাতিয়ার হলো এগ্রিকালচার। তোমরা তো এগ্রিকালচারাল ল্যান্ড তোমাদের বেশি আছে, আমরা এগ্রিকালচারে, ইসরায়েল ইজ ওয়ান অফ দি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ওদের এগ্রিকালচারাল আউটপুট ইন এ স্মল এরিয়া অফ ল্যান্ড, তারা সাহায্য করতে চায় আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময়, কিন্তু ন্যাচারালি উই ডোন্ট অ্যাকসেপ্ট এনি। তো কাজে সেই হিসাবে যাকে অ্যারেস্ট করা হলো বলছেন, তিনি এই কথাগুলো বলার প্রয়োজন মনে করলেন, আমাদের সেইটা দেখতে হবে যে হোয়াট ওয়াজ হিজ ইন্টেনশন, ওয়াই ডিড হি আমার প্রশ্ন পাবলিসাইজ করলো কেন সে? রাইট, আমার প্রশ্ন হচ্ছে যে এইটা যদি কোনো একটা গোপন ষড়যন্ত্রমূলক ব্যাপার হয়, তাহলে 10 মার্চ তাদের শুধু এন সাফাদির নিজস্ব পেজে নয়, তিনি যে পাবলিক রিলেশন প্রতিষ্ঠানটি চালান সেইটিও 10 মার্চ সাফাদি সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি এন্ড পাবলিক রিলেশনস ফেসবুক পেজে আপলোড করা হয়েছে 10 মার্চ। আপনি দেখেন, আমরা আসলে আজকে মে মাসের 15 তারিখে এই কথাগুলি বলছি। ওরা যদি কোনো গোপন ষড়যন্ত্র করতে চাইতো তাহলে কি এটা করার কথা কিনা, সেটি ছিল আসলে আমার প্রশ্ন। লোক, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ষড়যন্ত্রের অংশ হিসেবে এটা আমি দেখব না। এটা কিভাবে হলো, কেন হলো, সেটা বোধহয় যাকে আটক করা হয়েছে আজকে, তার উচিত এটাকে আরো পরিষ্কার করে বলা, দেশকে জানানো, যেহেতু তিনি একজন গুরুত্বপূর্ণ পদের অধিকারী। তিনি যুগ্ম মহাসচিব বিএনপির 7 জন যুগ্ম মহাসচিব, তার ভিতরে তিনি একজন। জি জি, আমি ধরবো যে খুব গুরুত্বপূর্ণ এটা। রাইট। তো এখন যেমন ধরেন আজকে খবরটা বোধহয় পড়েছেন আপনারা, আমরা গল্পে শুনেছি আগে যে ম্যান্ডেলাকে যে ধরলো ভারুড গভর্নমেন্ট, রাইট, that was his hideout was tipped off by a CIA. The CIA agent before his death couple of Right. months ago, Right. he admitted this. রাইট। তো এই যে খবরগুলো আসে, CIA does these things, আমরা এখন বলবো যে অত্যন্ত অন্যায়, অত্যন্ত খারাপ কাজ তিনি করেছিলেন, আমেরিকার পক্ষে করেছিলেন, কিন্তু যে কোনো কারণেই হোক তিনি করেছিলেন। এখন মোসাদ যদি এরকমও কোনো উদ্দেশ্য থাকে, তো নিশ্চয়ই তারা, এগেন দিস ইজ an assumption only, যে তারা এত পাবলিসিটি দিয়ে এটা করার তো কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। রাইট। আমি অ্যাম্বাসেডর রাশেদ চৌধুরীর কাছে জানতে চাইবো যে আমি
যে সন্দেহটির কথা অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান বললেন তার সাথে এবার একটু অন্যদিকে যুক্ত করতে চাই। বিএনপির স্ট্যান্ডিং কমিটি, তাদের যে সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি আছে, তার যে একজন সদস্য ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ তিনি বলছেন যে আমি জানি ছবিটি দিয়েছিল। তিনি ভারতীয় একটি গোয়েন্দা সংস্থাকে পিন পয়েন্ট করছেন এই ছবিটি দেওয়ার ক্ষেত্রে, যে ছবি তিনি উঠিয়ে ফেলেছেন। তিনি একদম এরকম বলছেন, আমি যেটা কোট করি, যে উনি একটি ছবি উঠাইতে চাইছে, বলছেন আমি উঠাইছি, এরকম একটা কথা। ছবির পেছনে যে ভারতীয় গোয়েন্দা সংস্থা হাত আছে, কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থার কথা কেন বলছেন? 10 মার্চ তো তিনি নিজেই সেটি ফেসবুক পেজে আপলোড করেছেন, এইটাও কি তিনি জানেন কিনা? এবং মোসাদের সাথে সেটি যদি তার হঠাৎ করেই দেখা হয়ে থাকে, এবং সেটি যদি একটি মানে খুব টুরিস্ট দুইজনের হঠাৎ দেখা হয়ে থাকে, তাহলে বিএনপির হাইকমান্ড যে বিব্রত হচ্ছে, আসলামের উপর যে চট্টগ্রামের সিনিয়র বিএনপি নেতারা ক্ষুব্ধ হচ্ছেন, সেই বিষয়টিও কিন্তু সামনে আসছে। আপনার পর্যবেক্ষণ একটু শুনতে চাই প্রফেসর রাশেদ চৌধুরী। এটা আমি নিজেও সত্যিকার কনফিউজ যে যে স্ট্যান্ডটা এটা বিএনপি নিয়েছে এটা এই ব্যাপারে, সেটা প্রথমে বলছিল যে এটা তাদের জানা নাই, এবং এটা ব্যক্তিগতভাবে সে গিয়েছে, ব্যক্তিগতভাবে কোথায় মিটিং হয়েছে। আমার মনে হয় একটা কনসিস্টেন্ট পজিশন থাকলে ভালো হতো। এবং এখানে ইন্ডিয়াকে ইনভলভ করাটা এটা আনফর্চুনেট, সত্যি হলেও এটা আনফর্চুনেট, কারণ ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবং যে কোনো মেজর পলিটিক্যাল পার্টি আপনি যদি একটা এজেন্সিকে নিয়ে আসেন, দায়িত্ব তো যে যে সিনিয়র যুগ্ম মহাসচিব তার দায়িত্ব। এবং আমি যেটা মনে করি, যে সবসময় মনে করতাম, এখনো পড়ি, ইজিপ্টে যখন ছিলাম আমি, তখন সাদাত যখন ইসরায়েলে গেল, ওখান থেকে আসার পরে তখন আমাদের একজন স্পেশাল বয় আসলেন একটা ভিজিটে। তো সাদাতের সঙ্গে কথা হওয়ার সময় সাদাত বলল যে লার্জেস্ট আরব কান্ট্রি আমরা যদি স্বীকৃতি দিতে পারি, তোমাদের কি সমস্যা? ওয়াই ডোন্ট ইউ হ্যাভ দ্য গাটস? বিকজ ডায়ালগটা বাড়বে। প্যালেস্টাইন ইস্যুতে তোমরা যদি হেল্প করতে চাও, তো একটা দেশের সঙ্গে ডিপ্লোম্যাটিকলি তো ডায়ালগ হলে তো ভালো হয়। স্বীকৃতি দেওয়া মানে না যে তুমি ইউর এমব্রেসিং দ্য পজিশন। আমি কোট করছি তো সাদাতের। এখন জিনিস হচ্ছে কি, যে কোনো পলিটিক্যাল পার্টি, কারণ আমরা জানি যে অনেক ইনফ্লুয়েন্সিয়াল আরব দেশ, ফ্রম এক্সপিরিয়েন্স ইন দ্য ইউএন কসোভোতে, তারা কিন্তু রেগুলার কন্ট্যাক্ট রাখছে উইথ ইসরায়েল। যারা আমাদেরকে মানা করছে, যারা বলছে সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেবে, কিন্তু বিকজ দ্য রিচ আরব কান্ট্রিজ, তারা কিন্তু সম্পর্ক রেখে যাচ্ছে ইনফর্মালি। আর এই যে এখন যে আইসিস ব্যাপারে, সিরিয়ান কনফ্লিক্টে, অনেক কনফ্লিক্টে, ইরানের সঙ্গে যে নিউক্লিয়ার ইয়েতে, এটা ইসরায়েলের আর অনেক আরব দেশের পজিশন তো সেম অ্যাজ রিগার্ডস ইরান নিউক্লিয়ার ডিল। তো সেজন্য এটা কমপ্লেক্স ইস্যু, কিন্তু আমি মনে করবো ইট ওয়াজ মাচ বেটার টু হ্যাভ কাম স্ট্রেট ফরওয়ার্ড, যে হ্যাঁ একজন দেখা হয়ে গেছিলো অ্যান্ড নাথিং রং। অনেক আরব দেশ স্বীকৃতি দিয়েছে, উনি হ্যান্ডশেক করেছেন। কিন্তু ফিলিস্তিনি দূতাবাসের চার্জ অ্যাফেয়ার্স কিন্তু বলছেন এটা হবে কোন রাজনৈতিক দলের আত্মহত্যার শামিল। এবং বাংলাদেশের মানুষের যে ফিলিং ইসরায়েলের এগেনস্টে আছে, সেই ফিলিং কিন্তু মোটামুটি ভাবে মানে আমরা বলতে পারি যে এটা একদম দল মত নির্বিশেষে ইসরায়েলের এগেনস্টে ফিলিংটা। না ঠিক আছে, ইসরায়েলের এগেনস্টে ফিলিংটা, কারণ আমরা ইসরায়েলের সঙ্গে কোন রকম বন্ধুত্ব ঠিক বাংলাদেশের মানুষ মেনে নেবে কিনা, এটা তো আমাদের ঐতিহাসিক যে খেলাফত মুভমেন্টের সময় যখন খেলাফত অ্যাবলিশ হয়ে গেল, তখনও কিন্তু সব জায়গায় আন্দোলন বন্ধ, কিন্তু ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আমরা আন্দোলন করে যাচ্ছি। আমরা সেটি অবশ্যই আমি মোর ইমোশনালি কমিটেড। আমরা মোর ইমোশনালি কমিটেড। আমরা প্রফেসর দেলোয়ার হোসেনের কাছে একটু জানতে চাইবো যে প্রফেসর দেলোয়ার হোসেন, আপনি কি মনে করছেন যে মোসাদ একজন ব্যক্তির গিয়ে সেখানে, এবং সেই ব্যক্তি আবার যুগ্ম মহাসচিব পর্যায়ের একজন লোক, 7 জন যুগ্ম মহাসচিবের একজন গিয়ে আলাপ করা, সেটি ফেসবুকে আপলোড করা, মোসাদের ষড়যন্ত্রের বিষয়টি সামনে আসা, মোসাদ আসলে কি ষড়যন্ত্র করতে চায় বা চাইতে পারে বলে আপনার মনে হয়? না, মোসাদের আসলে মোসাদ কি চাচ্ছে বা কি চেয়েছে, মোসাদ যে ধরনের অর্গানাইজেশন আমরা জানি যে এদের ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা, তার সারা বিশ্বে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক আছে, তারা কাজ করছে বিভিন্ন পর্যায়ে, কিন্তু তাদের তো মূল লক্ষ্য তো ইসরায়েল রাষ্ট্রকে
মানে ইসরায়েল রাষ্ট্রকে আরো বেশি মানে নিরাপদ করা এবং প্যালেস্টাইন রাষ্ট্র যেন মানে কোনোভাবেই বাস্তবতার মুখ না দেখে তার জন্য কাজ করা। এখন এবং মুসলিম বিশ্বে বিশেষ করে মোসাদ তো নিশ্চয়ই অনেক ভিজিবল, বাট আমার ধারণা নেই তারা কিভাবে কাজ করে, কিভাবে অপারেট করে। কিন্তু এখানে মানে ইত্তেফাকের যে রিপোর্ট বা বিভিন্ন গণমাধ্যমে যে রিপোর্ট এসছে, রিপোর্টের মাধ্যমে যেই বৈঠকের খবরটা এসছে, তারপরে আবার বিএনপির নিজেরই তাদের স্ট্যান্ডিং কমিটি তারা এনে ডিসকাস করেছে, তারা এটা নিয়ে তাদের মধ্যে এক ধরনের মানে আলোচনা হয়েছে, আলোচনাতে তারা এটাকে একটা পজিশন তারা দিয়েছে যে এটি আসলাম চৌধুরীর ব্যক্তিগত একটি সফর বা একটি যোগাযোগ ছিল, সেখানে বিএনপির কোনো সম্পর্ক নেই। তো পুরো বিষয়টি এখন যেহেতু সরকারের মানে আইন শৃঙ্খলা বাহিনী তাকে আটক করেছে এবং সেটা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে এবং এখন হয়তো আমরা এক ধরনের তদন্তের মধ্যে জিনিসটা আছে, হয়তো পরে আমরা আরো ডিটেলস জানতে পারবো। কিন্তু আমার মনে হয় যে মানে পুরো বিষয়টি মানে মোসাদের ষড়যন্ত্র থাকুক বা না থাকুক, কিন্তু মোসাদের কোনো পর্যায়ের মানে যারা অ্যাক্টিভিস্ট তার সঙ্গে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের মানে রাজনৈতিক দলের লিডার যে কারণে হোক এই যে এই মিটিংটাই কিন্তু মানে যদিও আমি সিক্রেটলি অনেকে অনেক কিছু করে, যেহেতু এটা সিক্রেটটা এখন ওপেন হয়ে গেছে, ফলে ন্যাচারালি এইরকম একটি মানে সেটি ষড়যন্ত্র শব্দটা আমরা যদি বাইরেও রাখি, কিন্তু এই ধরনের সাক্ষাৎ বা এই ধরনের মানে চেষ্টা, এটা কিন্তু যেটা আপনি বলছিলেন যে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতির যে একটা ঘোষিত যে একটা অবস্থান আছে, একটা ইসরায়েল বিরোধী যে একটা অবস্থান আছে, একটা আদর্শিক অবস্থান আছে, রাজনৈতিক অবস্থান আছে, এটাকে তো সরাসরি কন্ট্রাডিক্ট করছে, সাধারণ মানুষের সেন্টিমেন্টকে কন্ট্রাডিক্ট করছে। এবং যেই ধরনের পররাষ্ট্রনীতির বাইরেও আমাদের দেশের মানুষরা কিন্তু পৃথিবীর প্রায় সব দেশে অবস্থান করছেন এবং ইসরায়েলের লোকজন সেখানে আসা যাওয়া করেন, কিন্তু আমি খুব বেশি দেখি নাই যে ইসরায়েলের কারো ব্যাপারে কোনো আগ্রহ দেখাতে, তার সঙ্গে ছবি তুলতে, তার সঙ্গে বন্ধুত্ব করতে। এটা কিন্তু খুব দেখা যায় না যে বাংলাদেশের মানুষ, যেটি আসলে খেলাফত আন্দোলনের কথা বলছিলেন, যে ইসরায়েলের ব্যাপারে কিন্তু এক ধরনের ঐক্যমত্য আমাদের ধর্ম মত বর্ণ নির্বিশেষে। আপনি বলছেন শুনেন, মুসলিম দেশ তো দূরের কথা, বিশ্বের 100টিরও বেশি দেশ আছে যে দেশগুলো মুসলিম দেশ না, কিন্তু তারা কিন্তু ইসরায়েলের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক নেই। এবং এই যে এইরকম একটি মানে অবস্থা, ইসরায়েল কিন্তু বিশ্ব রাজনীতিতে বিশ্বের তার এইরকম একটি বিচ্ছিন্ন অবস্থান আছে। তো সেখানে আমাদের কোনো পর্যায়ের ব্যক্তি, তাও আবার যদি আপনার সেই মুসাদের সাথে তার সম্পর্ক থাকে অথবা ইসরায়েলের একটা থিঙ্ক ট্যাঙ্কের সাথে যুক্ত, আবার সেটি দিল্লিতে, মানে পুরো বিষয়টি কিন্তু খুব মানে জটিল এবং রহস্যময়। মানে আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর যখন অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান এবং অ্যাম্বাসেডর রাশেদ চৌধুরী আপনাদের কাছে ফিরবো এবং প্রফেসর দেলোয়ার হোসেন আছেন আমাদের সঙ্গে, আমরা একটা বিষয় জানতে চাইবো যে মোসাদ যদি সত্যি বাংলাদেশে কোন রকম কোনো ষড়যন্ত্র করতে চায়, তাহলে তাদের সেই ষড়যন্ত্রের পার্ট আসলে ভারতীয় কারোর সাহায্য ছাড়া সেটি সম্ভব কিনা, এই প্রশ্নটি সামনে চলে আসছে। যে রর বিষয়টি সামনে চলে আসছে, যেহেতু মোসাদের সাথে রর একটি ভালো সম্পর্ক রয়েছে, মোসাদের সাথে অবশ্য আইএসআইয়েরও সম্পর্ক ভালো রয়েছে গোপনে বা প্রকাশ্যে, তো সেইটি রয়ের সাথে সম্পর্কটা আপনি কিভাবে বিশ্লেষণ করছেন, আপনারা কিভাবে বিশ্লেষণ করছেন? আমরা একটু বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম। আজকের বাংলাদেশে অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান, যদি মোসাদের অপারেট করতে হয় তাহলে রয়ের সাহায্য লাগবে, এরকম কেউ কেউ বলতে চাইছেন যে সেক্ষেত্রে রয়েরও ইনভলভমেন্ট থাকতে পারে, এই ব্যাপারে আপনি একটু পর্যবেক্ষণ করতে চাইবেন। দেখুন, যত স্পাই এজেন্সি আছে সারা পৃথিবীতে, প্রত্যেকে চেনে, আলাপ আছে, পরিচয় আছে, এবং ক্ষেত্র বিশেষে তারা যোগাযোগ শুধু রাখে না, তারা বিভিন্ন রকমের কমপ্লিমেন্টারি সাপোর্ট দিয়ে থাকে। পারহ্যাপস এই জিনিসটা র এবং আইএসআর ভিতরে নাই, আইএসআর পারহ্যাপস, আই ডু নট নো, কিন্তু অন্য সব জায়গাতে আছে। র, সিআইএ, র, মোসাদ তো একটা আপনার ইসরায়েলের সঙ্গে তো ভারতের সম্পর্ক আপনার স্ট্র্যাটেজিক রিলেশনশিপ। সাম অফ দি ফাইনেস্ট ওয়ার মেটেরিয়ালস যেটা এখন পৃথিবীতে অ্যাভেলেবল, সেটা ইসরায়েলে তৈরি হচ্ছে। আমেরিকানস আর গিভিং দ্য মানি অ্যান্ড দে আর প্রডিউসিং ইট। নাও ইন্ডিয়া কিনছে সেগুলো, ইন্ডিয়া কিনেছে এবং অলরেডি ওদের বর্ডারে দিয়েছে, এলওসি, অ্যালং দি এলওসি
Okay. যে সিকিউরিটি ইয়েটা আপনার বানানো হয়েছে সেটা কিন্তু ইসরায়েলের টেকনোলজি। এখানে র বাংলাদেশের বিপক্ষে বা হোয়াটএভার তারা কেন করবে, আমি এর কোনো কারণ খুঁজে পাই না। এবং আমি এটা বলতে পারি অনেকটা নিশ্চিতভাবেই বলতে পারি যে যেখানে ভারতের সঙ্গে যে আমাদের একটা সম্পর্ক, যে আমি বলবো যে বিশেষ সম্পর্ক একটা আছে, এবং এটা আমাদের সুবিধা আছে, তাদেরও সুবিধা আছে বিভিন্নভাবে। কাজে সেখানে কোনোভাবেই আমি ভাবতে পারি না যে মোসাদের সঙ্গে তারা যুক্ত হয়ে কোনো রকমের ষড়যন্ত্রমূলক কোনো কাজ করবে যেটা আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে। কাজেই এটা আমি আউটরাইট আমি রিজেক্ট করে আপনি দিচ্ছি। মনে করছেন যে দেখুন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, নট আর এ ডাব্লিউ আর ক্যাপিটাল, আর এ স্মল ক্যাপিটাল, কাঁচা 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 এক্সাম্পল। হ্যাঁ, যে সেটা হচ্ছে যে এখানে কি আছে কি এ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের উপরে প্রায় 12টি অ্যাটেম্প্ট হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন সময়, তিনি বেঁচে গেছেন। তো এখানে আমরা ভারতকে আমরা অনেক সময় ধন্যবাদ দিই যে তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাদেরকে অ্যাডভান্স নোটিশ দিয়েছেন, ইনক্লুডিং যে বঙ্গবন্ধুর খুন যে মার্ডার হলেন তখনও তারা অ্যাডভান্স দিয়েছিলেন। বঙ্গবন্ধু শোনেননি, তিনি বিশ্বাস করতে পারেন যে কোনো বাঙালি আমাকে মারবে। তো এখন এই ক্ষেত্রে কে আমি এখানে আমি কোনোভাবেই আনতে পারি না। অ্যাম্বাসেডর রাশেদ আহমেদ চৌধুরী, আপনি কি মনে করছেন? না, আমার মানে মোটামুটি আমার বন্ধু যে কলিগলিরা আমার যে বলছে আই এম উইথ হিম। আর ইন্ডিয়ার সঙ্গে তো ইসরায়েলের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, এবং এটা একটা যে কোনো ম্যাচিওর জাতি লাইক ইন্ডিয়া হুইচ ডাজ নট কোনো পররাষ্ট্রনীতি, দেয়ার আর নো ইটার্নাল ফ্রেন্ডস অ্যান্ড নো ইটার্নাল এনিমিস, একটা কথা আছে, বাট ইটার্নাল ইন্টারেস্ট, পার্মানেন্ট ইন্টারেস্ট। তো সেখানে ইন্ডিয়া ওইভাবে দেখে, এবং এটাকে ওরা সেই জন্য ইসরায়েলের সঙ্গে যে সম্পর্ক করেছে, মোসাদের সঙ্গে তাদের কোঅপারেশন নিশ্চয়ই আছে অনেক আগের থেকে, টু ফর স্টেবিলিটি। এখন যে টেরোরিজম আমরা বলি, মিলিটেন্সি, এগুলো আমাদেরকেও ফরেন সেক্রেটারি আসছিল সাহায্য করবে ইন্ডিয়া। তো ইন্ডিয়া মুসাহিদের সবাই সাহায্য নিচ্ছে, সিআইএ নিচ্ছে না। মুসাহিদ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েল ট্রেন্ড, এটা অনেক বইতে আছে, দ্য ফাইনেস্ট অফ দ্য ইন্টেলিজেন্স ইন দ্য ওয়ার্ল্ড টুডে। তো ইন্ডিয়ার সঙ্গে কোঅপারেশন, যেহেতু তাদের এথিক্যাল জায়গাটা ওরকম নাই, মানে যেহেতু সিআইএ কে আসলে সিনেটের সামনে আসলে বলতে হয় কোনো ধরনের ঘুষ বা দুর্নীতি কেলেঙ্কারির ক্ষেত্রে, মোসাদের ক্ষেত্রে ওগুলি কোনো সমস্যা না। মানে যেহেতু সিআইএ অনেক অপকর্ম, কেজিবি অনেক অপকর্ম মোসাদকে দিয়ে করিয়েছে আসলে, এরকম তা করেছে। কিন্তু এরাও এজেন্সি করেছে, এন্ড দে ওন্ড আপ মাচ লেটার, অনেক পরে স্ক্রুটনি, অনেক ড্যামেজ হ্যাজ বিন ডান, রাইট, অনেক পরে সেটি বোঝা গেছে। প্রফেসর দেলোয়ার, আপনার একটু মন্তব্য শুনবো যে আসলে যদি মোসাদ ষড়যন্ত্র করতে হয় বা বাংলাদেশের সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে হয়, সেই ক্ষেত্রে তার সাহায্য নিতেই হবে, এরকম যে বিশ্লেষকরা কেউ কেউ বলছেন, এই ব্যাপারে আপনার মতামত শুনতে চাইব। না, পুরো বিষয়টা তো একটা মানে হাইপোথেটিক্যাল, যে আদৌ কোনো ষড়যন্ত্রের বিষয় আছে কিনা বা সেটা কি ধরনের। তো আমার কাছে মনে হয় যে মানে রয়ের সম্পর্ক থাকার কোনো কারণ নেই, কারণ এখানে মানে আমি ওনাদের সাথে একমত। কারণ ভারতের সঙ্গে ইসরায়েলের একটা সুসম্পর্ক আছে, আবার প্যালেস্টাইনের সঙ্গে ইসরায়েলের আরো সুসম্পর্ক, এবং প্যালেস্টাইনের এই যে প্যালেস্টাইন রাষ্ট্রের মানে এই যে দাবির পেছনে ভারতের একটা বিরাট একটা রোল আছে। আবার ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক আছে। সো ভারত তার জাতীয় স্বার্থ এবং তার কূটনৈতিক যে একটা প্রসেস আছে তার মধ্যে সে অপারেট করবে। আর এখানে মোসাদের যে বিষয়টি সেটা যেমন অ্যাম্বাসেডর ওয়ালির রহমান বললেন যে সারা বিশ্বের এই বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদের নিজেদের মধ্যে এক ধরনের যোগাযোগ থাকেই, কারণ এটা একটা ভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, যে অ্যাক্টিভিটিটা আমরা জানি না, বাট দে আর ওয়ার্কিং ফর দেয়ার ওন কান্ট্রিজ। তো এখন এখানে আমার কাছে মনে হয় না যে রয়ের কোনো ইনভলভমেন্ট আদৌ আছে, বা আদৌ এই ধরনের এই যে মিটিংটা হয়েছে সেখানে এই পর্যায়ে মানে ভারতের রাষ্ট্রীয় পর্যায়ের কোনো ধরনের মানে ইনভলভমেন্ট আছে কিনা হওয়ার কোনো আমি কোনো প্রশ্ন দেখি না। আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা খুবই আর্লি স্টেজের কন্ট্রাক্ট এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছিল, সেখানে অঙ্কুরেই ধরা পড়েছে। একটা জিনিস করছে যে কনস্পিরেসি যে কথা, ষড়যন্ত্র, এটা দিস ক্যান বি ডিসমিস আউটরাইট। হ্যাঁ, মানে ইন্ডিয়া
is not interested to destabilize Bangladesh, least of all, whether it's Hasina's government or any government. 160 million দেশ predominantly মুসলিম, একে ডিস্টাবলিশ করে ওর যে ইমপ্লিকেশনটা সিরিয়াস ফর ওর ক্ষতি বেশি হবে। অনেক বেশি হবে। এবং আরেকটা হচ্ছে যে একটা ইন্ডিয়ান ডিপ্লোম্যাট আমার সঙ্গে কাজ করতো, তো আমি ইসরায়েল সম্পর্ক সম্বন্ধে আমি বললাম, তো বললো যে প্যালেস্টিনিয়ানদেরকে ইনফ্লুয়েন্স করার জন্য উই নিড লাইন অফ কমিউনিকেশন উইথ ইসরায়েল ফর দ্য ইন্টারেস্ট অফ প্যালেস্টাইন। ওকে, অ্যাম্বাসেডর রহমান, আমি অন্য একটি বিষয়ে আসি, সেটি হচ্ছে তুরস্কের যে রাষ্ট্রদূত বাংলাদেশে ছিলেন তাকে আসলে ডেকে পাঠিয়েছেন প্রেসিডেন্ট এরদোগান। এর প্রভাব মুসলিম বিশ্বে এর ক্ষেত্রে এর তাৎপর্য কিভাবে নেবে এবং এই প্রভাব বাংলাদেশে কতটা পড়তে পারে, বাংলাদেশেরই বা কি করার আছে আপনাদের তিনজনের কাছে? আপনি দুটো প্রশ্ন করলেন, যে বাংলাদেশের উপরে কি প্রভাব বা বাংলাদেশ কি করতে পারে এবং অন্যান্য দেশে রাইট এর কি প্রভাব পড়তে পারে। আমি প্রথমটা আগে বলি, যে অন্যান্য দেশে এর এমন কোনো প্রভাব পড়বে না, কারণ এগুলো খুবই সাধারণ ব্যাপার, যে একটা অ্যাম্বাসেডরকে, রাষ্ট্রদূতকে অন্য দেশ থেকে রিকল করা হয় বা ডেকে আনা হয়, যেটাকে আমরা বলি আমাদের ভাষায় ফর কনসালটেশনস। ইভেন ইফ এটা কনসালটেশনসের চেয়েও কিছু উচ্চ মার্গের হতে পারে, যে তুমি এখন যাবে না, 6 মাস পরে তুমি যাবে, তো 6 মাস তো কনসালটেশন লাগে না, বাট দেন আপনি 6 মাস রেখে একটা খবর দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন আপনি টু দ্য আদার কান্ট্রি, দেখো আমরা অসন্তুষ্ট, এই একটা হতে পারে। আর একটা হতে পারে যে তাকে ডেকেছে, যে আচ্ছা ব্যাপারটা কি বলো, বাংলাদেশের ভিতরে কি রকমের অবস্থা বলো, কারণ আমরা এটাকে গ্রহণ করতে পারিনি এবং আমরা এটাকে কন্ডেম করেছি, প্রেসিডেন্ট নিজে তিনি কন্ডেম করেছেন। তো এইটা হলো একটা দিক। আর একটা হচ্ছে যে পৃথিবীতে কীরকমের রেসপন্স বা রিয়াকশন হতে পারে, সেখানে একটা মজার ব্যাপার আপনাকে আমি বলি, যে হু ইজ মিস্টার এরদোগান। তার ইতিহাস যদি একটু দেখেন তাহলে দেখবেন যে তিনি ছোটবেলায় লেখাপড়া করেছেন মাদ্রাসাতে, এবং ওখানকে আবার বিভিন্ন রকমের 2-3 রকমের কিসমের মাদ্রাসা আছে টার্কিতেই, যে আমাদের এখানে যেরকম কাওমি মাদ্রাসা আছে, আলিয়া আছে, তো উনি ওই কাওমি মাদ্রাসা ব্র্যান্ডে তিনি লেখাপড়া করেছেন। তার জন্য তিনি কিন্তু ছোটবেলা থেকেই একটা স্ট্রং ইসলামিস্ট একটা চিন্তাধারা নিয়ে তিনি বড় হয়েছেন, এবং যখন তিনি রাজনীতি, তার যে পলিটিক্যাল পার্টি, দ্যাট পার্টি আফোর্ডস একটা স্ট্রং ইসলামিস্ট ফিলসফি সবসময়। এবং আপনি দেখেন যার জন্যে টার্কির সাথে মুসলিম ব্রাদারহুডের সবচেয়ে বড় সম্পর্ক, এবং আজকে আল সিসির সবচেয়ে বড় শত্রু হলো এরদোগান। এবং তিনি যে 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 মুসলিম ব্রাদারহুড যে যুদ্ধ করছে, তারা সন্ত্রাস করছে ইজিপ্টে, আর্মস এবং অ্যামুনিশনস সমস্ত সাপ্লাই দিচ্ছে মিস্টার এরদোগান। রাইট। কাজে এই প্রেক্ষিতে কিছু ধরুন সংগঠন আছে, প্রায় 20-30টা সংগঠন সারা পৃথিবীতে আছে, হেডেড বাই দি সাউদি, ওইটা আপনার ওয়াহাবি তো বটে না, সেটা হলো রাবেতা আল ইসলাম। রাবেতা আল ইসলাম হচ্ছে ইটস এ মোস্ট র্যাবিড একটা অর্গানাইজেশন। তারা আপনার কোনো বাদ বিচার নেই, তারা বাংলাদেশেও আমরা পাচ্ছি, অনেকে পাচ্ছেন, এবং পৃথিবীতে বিভিন্ন জায়গায় তারা টাকা দিচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে কি, যেটা আপনি বোধহয় খেয়াল করেছেন, যে 9/11-এর যে রিপোর্টটা, সেই সো-কল্ড 27 পৃষ্ঠা রিপোর্টটা, সৌদি আরব তারা মোড়ে পিঠে লেগেছে যে ওইটাকে তোমরা বের করো না, ওইটাকে বের করলে পুরো তহবিল নিয়ে চলে যাব, সৌদি আরব এরকমই বলছে, হুইচ দে ক্যানট ডু এনিওয়ে। কিন্তু দেখেন তারা বলছে যে এটা বের করো না, কারণ কি, যে 19 জনের 15 জনই হলো সাউদি, এবং ওয়াশিংটনে যে কনসুলেট আছে, সাউদি কনসুলেট, সেখান থেকে সাম অফিসার্স আর ডাইরেক্টলি লিঙ্কড ইন কানেকশন উইথ দেম, এন্ড দে সাপোর্টেড দেম উইথ মানি, উইথ শেল্টার। তো এই কথাগুলো রিপোর্টে বেরিয়েছে। তো এখন সে চলছে বেরোবে কি বেরোবে না। তো ওর যে চেয়ারম্যান ছিলেন,
তিনি কিন্তু কিছু কিছু কথা বলে দিয়েছেন অলরেডি, রাইট, এবং কিন্তু কংগ্রেসে এটা আসেনি, আলাপ হয়নি এখনো। এবং এটা আলাপ করার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এই দিক দিয়ে আমি বলবো যে এরদোগান সাহেব যেটা পজিশন নিয়েছেন ভিসাভি বাংলাদেশ, তিনি খুব অন্যায় করেছেন, তিনি ভুল করেছেন, তিনি আন্তর্জাতিক আইন যেটা আছে সে আইন তিনি বোঝেন না। এবং সর্বোপরি আরও দুঃখের ব্যাপার হচ্ছে যে আপনি বোধহয় জানবেন নিশ্চয়ই যে একজন বিখ্যাত মানে প্রখ্যাত লেখক এবং চিন্তাবিদ, নিশ্চয়ই যে একজন বিখ্যাত মানে প্রখ্যাত লেখক এবং চিন্তাবিদ তারেক রমাদানের শিষ্য হলেন ইনি। এবং তারেক রমাদান তিনি হচ্ছেন ইসলামিক থিঙ্কার টুডে, ওয়ান অফ দি ফাইনেস্ট অ্যান্ড মোস্ট রেসপেক্টেড। তিনি অক্সফোর্ডে পড়াচ্ছেন ইসলামিক থিওলজি, কিন্তু তিনি থাকেন জেনেভাতে। তো তারেক রমাদান যার শিষ্য তারেক রমাদানের শিষ্য যিনি, তিনি অবশ্যই ওই এরদোগানের মতো একজন ব্যক্তি হবেন। কারণ আপনি দেখেন যে কেন প্রধানমন্ত্রী রিজাইন করলো, রাইট, ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে যে তুমি ডিক্টেটোরিয়াল পথে যাচ্ছ, আমি সেই পথে নাই। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে এসে অ্যাম্বাসেডর রাশেদ চৌধুরী, প্রফেসর দেলোয়ার হোসেন, আপনাদের মন্তব্য আমরা একটু শুনতে চাইবো যে এই বিষয়ে তুরস্কের দূতকে ডেকে পাঠানোর বিষয়ে আপনাদের মন্তব্য। আমরা একটা বিরতি নিচ্ছি। ফিরে এলাম আজকে বাংলাদেশে। অ্যাম্বাসেডর রাশেদ চৌধুরী, আপনার কাছে তুরস্কের কূটনীতিবিদকে, যে তুরস্কের রাষ্ট্রদূতকে যে প্রেসিডেন্ট এরদোগান ডেকে পাঠালেন, সেই সম্পর্কে আপনার মন্তব্য একটু শুনতে চাইছি। যেটা আমরা মনে করি যে ফরেন পলিসি প্রত্যেক দেশের একটা ডোমেস্টিক কম্পালশন থাকে, এবং এখানে এটা হলো টার্কিশ সরকারের যে এরদোগানের ডোমেস্টিক কম্পালশন। কারণ তার যে পার্টি জাস্টিস কি বলে ওটাকে, ডেভেলপমেন্ট পার্টি, জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি, এরা তো ইসলামিক লিডিংসের। তো এখানে তাকে এটা করা দরকার ছিল, যেটা আমরা একটু আগে আলাপ করছিলাম যে কাদের মোল্লা সম্বন্ধে। তো এটা একটা পাবলিক ওপিনিয়ন সেখানে। ওরা অত আর মনে নেই যে আমাদের উপরে গণহত্যা এগুলো আমরা তো এগুলো অত খুব প্রচার করছি না। তো ওরা মনে করছে যে এটা একটা ইসলামিক লিডারকে স্পেশালি ক্যাপিটাল পানিশমেন্ট হ্যাং করা হলো আর কি, এটা ওদের। আর সেকেন্ডলি যে আমরা আলাপ করছিলাম যে এরদোগান ইজ মুভিং টুয়ার্ডস অ্যাবসলিউট পাওয়ার। মানে অ্যাবসলিউট পাওয়ার এমন হচ্ছে যে তার প্রধানমন্ত্রী খুবই সফিস্টিকেটেড লোক ছিল, যে আহমদ দাভুটওগ্লু, ওকে যে সে ডিসমিস করলো। এখন এটা ইজ এ কোয়েশ্চেন অফ টাইম দ্যাট হি উইল অ্যাসিউম অ্যাবসলিউট পাওয়ার। তো এখানে একটা জিনিস যেটা, টার্কি ইজ এন্টারিং ইনটু এ পলিটিক্যাল ক্রাইসিস। কারণ ওখানে যে সেকুলার ফোর্সেস, যে কামাল আতাতুর্কের যে লিগ্যাসিটা, এটা কিন্তু আর্মিতে, টার্কিশ আর্মিতে খুব বেশি, এবং আর্মি ইজ ওয়াচিং ইট। 5 বার আর্মি কু করেছে, রাইট। এখন দের ইজ অ্যানালিসিস যে যদি এই মুহূর্তে আমার কাছে যে জিও নিউজ খোলা আছে, সেখানে মধ্যে আমি খুব ইন্টারেস্টিং একটা নিউজ পড়ছি। আপনি যখন এই কথা বলছেন যে এরদোগানের যে মেয়ে আছেন, তার যে বিয়ে হলো কিছু, সেই বিয়েতে নওয়াজ শরীফ পাকিস্তানের প্রাইম মিনিস্টার, তার স্ত্রী এবং তার কন্যা শুধু উপস্থিতি ছিলেন না, নওয়াজ শরীফ ছিলেন অন্যতম সাক্ষী সেই বিয়ের। মানে কতটা ঘনিষ্ঠ হতে পারেন যে তিনি আসলে এরদোগানের মেয়ের বিয়েতে উইটনেস হিসেবে স্বাক্ষর করেছেন। আমি পপ আপ দেখছি, আমি অবাক নই, কারণ এরা হচ্ছে যে ফান্ডামেন্টালিস্ট থিওরিটিক্যাল যে ইয়েটা, এই যে শরিয়া ল ইন্ট্রোডিউস করা নওয়াজ শরীফের, এগুলো সবসময় তারা ধর্ম নিয়ে রিলিজিয়াস কার্ডটা প্লে করে। কিন্তু তাদের যে লাইফস্টাইল, যে পানামাতে এত পয়সা রাখে, টাকা রাখে, সে আবার কি ইসলামিস্ট হলো? মানে এই হিপোক্রেসি সবসময় ছিল পাকিস্তান পলিটিক্যাল লিডার্স, দ্য ফিউডাল লর্ডস, ওর কমন লোক কোন জায়গা নাই। আর পাকিস্তানের কথা তো এখন আসছে না, ইজ রুল বাই আর্মি, ইন্টেলিজেন্স অফ পাকিস্তান। আর ওদের সঙ্গে টার্কির যে ইসলামিক এটা হলো, এটা একটা ন্যাচারাল বন্ড। তো
আমাদের এটাতে ডিস্টার্ব হওয়ার কিছুই নাই। আমাদের ডিসেম্বর কিছু নাই, কিন্তু আমাদের এই মুহূর্তে করার কিছু আছে কিনা অধ্যাপক দেলোয়ার হোসেন? মানে এই সম্পর্কটার ক্ষেত্রে মানে নিশ্চয়ই মুসলিম বিশ্বেরও একটা তাৎপর্য এটা থাকবে, এটা আপনি কি মনে করছেন? না, অবশ্যই করার আছে। আর আমি আমি একটু বলতে চাই যে টার্কি গত 10 বছর ধরে কিন্তু একটা খুব অ্যাসার্টিভ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার চেষ্টা করছে, এবং মধ্যপ্রাচ্যে বা মুসলিম বিশ্বে তারা কিছু ডিভিশন তৈরি করছে। যেমন আমরা যদি ইরানের অবস্থা দেখি, এবং টার্কি এই তার একটা নেতৃত্বের একটা আকাঙ্ক্ষার থেকে এক ধরনের একটা প্রভাব বলয় তৈরি করার চেষ্টা করছে। এরকম একটা সিচুয়েশনে কিন্তু টার্কির সঙ্গে এই যে রাশিয়ার যে সম্পর্ক, এবং আমরা গত বছর এই সেপ্টেম্বর মাসে যে রাশিয়া সিরিয়াতে যে বিমান আক্রমণ করে এবং সেখানে রাশিয়ার একটি বিমান যেভাবে ভূপাতিত করলো, এবং পরবর্তীকালে রাশিয়ার সঙ্গে তাদের যে কনফ্রন্টেশন, পুরো বিষয়টি কিন্তু তখন আমাদের মনে হতো যে রাশিয়া বোধহয় অনেকটা অ্যাগ্রেসিভ ছিল, কিন্তু আসলে টার্কি এই রাষ্ট্রটি এই এরদোগানের মানে অধীনে থেকে মুসলিম বিশ্বে একটা বেশ অ্যাগ্রেসিভ একটা রাষ্ট্র হিসেবে তারা মানে উত্থান করার চেষ্টা করছে, এবং এই প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশের সঙ্গে এই ঘটনাটি ঘটছে। এবং আমি তাদের যে এম্বাসির আমি ওয়েবসাইটে গিয়েছিলাম, সেখানে যে প্রেস রিলিজটি তারা মানে প্রচার করেছে সেটি অত্যন্ত আপত্তিকর। যে ওই প্রেস রিলিজে নিজামীর ফাঁসির পরে তারা এটাকে বলছে উই স্ট্রংলি কন্ডেম ইট, এবং নিজামীর পরিচয়টা হচ্ছে যে নিজামী is one of the leaders of জামাত ইসলাম এবং ফর্মার মিনিস্টার অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রিকালচার। এই হচ্ছে তার পরিচয়, এই পরিচয়ে কিন্তু তাকে আইডেন্টিফাই করছে। অথচ নিজামের ফাঁসির ঘটনাটি হচ্ছে সম্পূর্ণ 71-এর ঘটনা। তার মানে তাদের সেই 71-এর কোনো রেফারেন্স নেই, উইদাউট দ্যাট রেফারেন্স তারা কিন্তু নিজামীকে সেভাবে দেখছে। তবে টার্কি কিন্তু এখানে ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের স্বার্থ রক্ষা করার জন্য এবং তাদের একটা নিজস্ব যে ইসলামিক যে ভাবনা, এবং যেটা আরেকটা বিষয় যেটা অনেকেই বলে যে যেই পার্টিটি শাসন করছে নিউ মানে অটোমান সাম্রাজ্যের যে তাদের যে এক ধরনের আধিপত্য ছিল সেটাকে ফিরে আনা অন্যভাবে, সেই চেষ্টা তারা করছে, এরকমও বলা হয়ে থাকে। তো সেই কনটেক্সটটি কিন্তু বাংলাদেশের সঙ্গে তারা কিন্তু আমি বলবো যে অনেকটাই যেচে একটা আক্রমণাত্মক মানে কূটনৈতিকভাবে আক্রমণাত্মক একটা অবস্থানে গিয়েছে, এবং সে কূটনৈতিকভাবে আক্রমণাত্মক অবস্থানে করতে যেটি বলছেন সেটি পাকিস্তানের ক্ষেত্রে আরো বেশি সত্য। পাকিস্তান বলছে যে এই মানবতা বিরোধী অপরাধ বা এর কথা তারা জাতিসংঘে নিয়ে যাবে, এবং জাতিসংঘে তারা এটা বলবে। তারা বলছে যে 1974 সালে আমরা যে ত্রিপক্ষীয় চুক্তি করেছিলাম দিল্লিতে, সেই ত্রিপক্ষীয় চুক্তির বলে আর আমাদের পক্ষে এগুলি করা ঠিক হচ্ছে না। এইসব বিষয়ে একটু আপনাদের মন্তব্য শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আসলে খুবই গুরুত্বপূর্ণ অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান, আমরা বিরতির আগে যে প্রশ্নটি আপনার সামনে এনেছিলাম সেটি হচ্ছে অনেকটা এরকম যে পাকিস্তান কিন্তু সম্পর্কটিকে ইচ্ছা করে অনেক তিক্ত করে তুলছে। পাকিস্তান বলছে যে এইসব বিষয়গুলি তারা নিয়ে জাতিসংঘে যাবে, আমাদের কি করা আছে, এইটারই বা কি গুরুত্ব আপনি যদি খুব সংক্ষেপে আমাদেরকে একটু বলতেন। দেখুন, পাকিস্তান ইজ এ 2 বছরের মধ্যে 6 বার, আমি শুধু দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি, তাদের হাই কমিশনারকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে পাঠিয়েছে। এর চেয়ে বেশি কোনো কিছু করা সম্ভব কিনা ঠিক না। এখানে আমরা যেটা করেছি সেটা অ্যাকর্ডিং টু দি ভিয়েনা কনভেনশন, যেটা সম্ভব আমরা করেছি, তারাও তাই করেছে। তবে একটা জিনিস যেটা আপনি খেয়াল করবেন যে পাকিস্তান সরকারের উপরে যে প্রেশার পড়ছে বিভিন্ন গোষ্ঠীর থেকে পাকিস্তানের ভিতরে, কাজেই তাদেরকে এগুলো বলতে হচ্ছে। সারতাজ আজিজ সাহেব যে ভয়টা দেখিয়েছেন তিনি জাতিসংঘে যাবেন, এটা হিতে বিপরীত হবে ওদের জন্য। কারণ যে তারা ভায়োলেট করছে চার্টার, ইউএন চার্টারের যে প্রিয়াম্বল আপনার, যে আপনি কোনো দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবেন না। মানে এটা হলো, ইফ ইউ বিকাম এ মেম্বার অফ দি ইউনাইটেড নেশনস, then this is the first thing that you have to sign, that yes, we shall not. But Pakistan is doing it consistently. Now, আমাদের একটা ফেলিয়ার এখানে হয়েছে, ইফ আই মে, সেটা হচ্ছে যে আমাদের উচিত ছিল প্রথম থেকেই জাতিসংঘের সেক্রেটারি জেনারেল, হি ইজ ফুললি অ্যাওয়্যার অ্যাবাউট ইট, এবং তারা বলেছেন যে তোমরা করো, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তোমরা খেয়াল রাখবে যেন আইনের মাধ্যমে এটা হয়, যেটা যুক্তরাষ্ট্র বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, একই কথা ভারত তা আছে, এবং যুক্তরাজ্যও তাই বলছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমরা এখন সময় এসেছে আমার মতে যে এই ব্যাপারটা আমরা সেক্রেটারি জেনারেলের কাছে আমরা নিয়ে যাব এবং তার কানে আমরা দিব এটা, এবং তার জন্য দরকার হলে একটা টিম যেতে হবে ঢাকা থেকে, নট দ্য পিআর অনলি ইন নিউ ইয়র্ক,
এবং সেই টিমের সাথে যেতে হবে। আমার কলিগ বলেছেন যে একটা ভালো কিছু লিখিত নিয়ে যেতে হবে, একটা পুস্তিকা আমাদের তৈরি করতে হবে। উই ডু নট হ্যাভ মানে এনিথিং, এনি ডকুমেন্ট। এবং যেটা এক নজরে সবটা এক নজরে সবটা ইংলিশ, দেখা যায়। অ্যারাবিক, ফ্রেঞ্চ, স্প্যানিশ, যাতে এই বড় চারটা ভাষাগুলো- ভাষাতে আপনি যদি করেন, ইট টেক্স হাউ লং? ইট টেক্স 2 months। আপনি টাকা দিয়ে লাগিয়ে দেন, বসিয়ে দেন। Alright. এখন ছেলে মেয়েরা বহু আছে যারা করতে চাইবে এটা। এটা আমাদের একটা ইমিডিয়েট অ্যান্ড এসেনশিয়াল আমাদের দরকার, যাতে করে সারা পৃথিবীতে এটা আমরা ডিস্ট্রিবিউট করতে যাওয়াটা, পারি। জানাটা কারণ লোকে জানে না ভালো এটা। অ্যাম্বাসেডর রাশেদ চৌধুরী, আপনার মতামত শুনতে চাই পাকিস্তানের। যেটা আমার কলিগ বললো, আমাদের এখন ডিপ্লোম্যাটিক অফেন্সিভে যেতে হবে, এবং এটা হচ্ছে যে ফ্যাক্টস এন্ড ফিগার, ওই যে বুকলেটটা প্রিপেয়ার করে, নট অনলি ফর দ্য ইউএন, বাট আমাদের মনে যত মিশন আছে আমাদের বাংলাদেশের সমস্ত, কারণ এবং এই যে মিডিয়াতে যে গণহত্যার যে বিষয়গুলো, যেগুলো আমরা বলতে চাচ্ছিলাম না, এখন এই যে ওয়ার্ল্ড মিডিয়াতে আসছে, এগুলো আবার কনডেন্স করে, কারণ হিউম্যান মেমোরি শর্ট, যে কত বড় গণহত্যা হয়েছিল, জেনোসাইড। এখানে তো কনসার্ন জার্নাল যে ছিল আমেরিকান, তার বই যে Blood, Archer Blood। ও তো লিখেছে ইট ওয়াজ দ্য জেনোসাইড। এখন এগুলো আমাদের রিমাইন্ড করতে হবে, কিন্তু ইন দ্য স্পিরিট অফ রিকনসিলিয়েশন, যেটা ছিল ওই যে ট্রিপার্টাইট এগ্রিমেন্টে, এখানে ইন্ডিয়া আমাদের সঙ্গে ছিল, যে আমরা প্রথমে আমরা চাইছিলাম যে এটা ওয়ার ক্রাইম ট্রায়াল করার জন্য, তারপরে ওরা পাকিস্তানিদেরকে আমাদের যে ন্যাশনালদেরকে রেখে দিল ওখানে ইয়ে করে, ট্র্যাপ করে, তারপরে ওরা বললো বিহারিদেরকে নেবে। দেন দে ইউজ ভিটো, চায়নাকে বলে আমাদের জাতিসংঘে আমরা ঢুকতে পারবো না। তো এইসব সময় খুব ডেলিকেট টাইমে তখন আমাদের লিডারশিপ, যদিও ডক্টর কামাল হোসেন ওখানে বলেছিলেন যে এটা ওয়ার ক্রাইম ট্রায়াল 195-কে আমরা ইয়ে করতে পারবো না, কিন্তু পরে অবভিয়াসলি দেয়ার ওয়াজ এ প্রেশার যে এই সময়টা রেকগনিশনটা মোর ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ, স্বীকৃতি, নট অনলি ফ্রম দিস। তখন ভুট্টোর ডিপ্লোম্যাটিক অফেন্সিভ আমরা ফিল করতাম, কোথাও ডিপ্লোম্যাটিক পার্টিতে গেলে মুসলিম অ্যাম্বাসেডার্স, অন মেনি আদার অ্যাম্বাসেডার্স, দে সেড তোমাদের সঙ্গে হ্যান্ডশেক করবো না যে পর্যন্ত তোমরা 195 ফিরে না দাও। ফিরে না দাও। So Right. the diplomatic offensive of Bhutto was successful. এবং সেখানে ওই এত ডেলিকেট টাইমে বাংলাদেশ ওয়াজ ভেরি উইক, আমাদের দরকার ছিল ইন্টারন্যাশনাল সাপোর্ট। সেটা জন্য বঙ্গবন্ধু গেলেন লাহোরে, ওয়াইসি, এবং ভুট্টো বললো, প্রমিস করলো আজিজ যে মাই প্রাইম মিনিস্টার ইজ গোয়িং টু বাংলাদেশ টু অ্যাসিওর ইউ দ্যাট উই উইল টেক আপ অল আদার আউটস্ট্যান্ডিং ইস্যুস। এবং সেটার মধ্যে এই যে দুটো বিষয় আমি প্রফেসর দেলোয়ার হোসেন, এটি অ্যাম্বাসেডর রাশেদ আহমেদ চৌধুরী খুব ভালো করে তুলে ধরেছেন। আমি শুধু আপনাকে জানতে চাই যে 195 জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর প্রসঙ্গটি বারবার আসছে, পাশাপাশি পাকিস্তান 1974 সালে ত্রিপক্ষীয় চুক্তির দোহাই দিচ্ছে, যেটি দিল্লিতে হচ্ছিল, যে এটি আসলে ভঙ্গ করছে কিনা বাংলাদেশ। আইনমন্ত্রী এক ধরনের ব্যাখ্যা দিচ্ছেন, আপনি কি মনে করেন? আইনমন্ত্রী বলছেন যে বাংলাদেশ আটকে পড়া বিহারীদের ফিরিয়ে নিতে মানে ফিরিয়ে তারা নিবে এরকম একটি কথা দিয়েছিল, তারপরে তারা নেয়নি, তারপরে তারা কেন সেই চুক্তির প্রসঙ্গে আর কথা বলছে? সেটাই, পাকিস্তান কিন্তু মানে এই গণহত্যার প্রসঙ্গ ধরে এবং তাদের যে প্রো জেনোসাইড যে পলিসি যেটা তারা পার্সু করছে এখনো, তো এটার মাধ্যমে কিন্তু পাকিস্তান নিজেই কিন্তু আবার বলছে যে তারা জাতিসংঘে বিষয়টি উত্থাপন করবে। এর মাধ্যমে কিন্তু পাকিস্তান 74-এর যে ত্রিপক্ষীয় চুক্তি, সেটি কিন্তু পাকিস্তান নিজেই লঙ্ঘন করেছে বা লঙ্ঘন করছে, এবং এর মাধ্যমে কিন্তু একটা বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। কারণ ওখানে কিন্তু বিচারের যে বিষয়টি, সেটি বাংলাদেশের মাটিতে হবে না। এই 195-এর ব্যাপারটি, 95 জনের যে বিষয়টি, সেটি পাকিস্তান রাষ্ট্র সেটি করবে, এরকম একটা এক্সপেকটেশন ছিল। আরেকটি হচ্ছে এই যে বিহারীদের ফিরিয়ে নেওয়ার যে ব্যাপারটি, সেটি কিন্তু তারা কমিটেড ছিল, তারা নিবে, কিন্তু তারা কিন্তু সেটি নেয়নি। দশকের পর দশক, 40 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল, এবং এই বিষয়গুলো কিন্তু এখন ফিরে আসবে। এবং আমার মনে হয় 71-এর পাকিস্তানের যে অপকর্মগুলো, এগুলো কিন্তু সামনে চলে আসবে, যদি মানে এই পাকিস্তানি নিজেই কিন্তু এই ধরনের একটি সুযোগ করে দিচ্ছে বাংলাদেশকে, এবং বাংলাদেশ এই সুযোগটি বাংলাদেশ নিজে কিন্তু উত্থাপন করতে হবে না, পাকিস্তানের মাধ্যমে কিন্তু আমরা এই বিষয়গুলো জবাব দিয়ে আমরা সেই জায়গাটি তৈরি করতে আমি পারবো। খুব সংক্ষেপে কি বলতে পারবো একটি কথা? আমরা একটু খালি আপনার মন্তব্যটা একটু শুনতে চাই। অ্যাম্বাসেডর ওয়ালির রহমান বলছেন এটি পাকিস্তান তুলে এটি পাকিস্তানের নিজের পায়ে কুড়াল মারা হবে, কারণ হচ্ছে যে সম্পর্কগুলি, আপনিও কি তাই মনে করছেন? যে অবশ্যই কুড়াল মারা হবে, আর পাকিস্তান হয়তোবা একটা ঘোষণা দিয়েছে, কিন্তু সেটা আমরা জানি না। করবে না। কিন্তু আমাদের কিন্তু মানে প্রস্তুত থাকতে হবে। আমাদের 20 সেকেন্ড সময় আছে। উনি যে বলেছেন যে ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট, সেখানে পরিষ্কার লেখা আছে যে আমরা জানি কিভাবে, বাঙালি জানে বঙ্গবন্ধুর ভাষায়,
যে কিভাবে ক্ষমা করতে করতে হয়, হয়, আমরা ক্ষমা করে দিলাম। কিন্তু সেখানে একটা কথা আছে যে এই 195 জনকে তোমরা পাকিস্তানে বিচার করবে। সেখানে কথা ছিল যে হ্যাঁ আমরা বিচার করব। আজিজ আহমেদ সাহেব ছিলেন স্টেট মিনিস্টার এবং তিনি বললেন যে আমরা বিচার করব, তোমরা আমাদেরকে সাহায্য করবে আশা করি, যে বিভিন্ন তথ্যপত্র দিয়ে। তো মিনওয়াইল একটা ঘটনা ঘটে গেছে যেটা অনেকেই জানে না, কিন্তু যে 16 ডিসেম্বরের পরেই ভুট্টো সাহেব একটা কমিশন বসিয়েছিলেন, হামিদুর রহমান কমিশন। এবং হামিদুর রহমান কমিশন যদি আপনি পড়েন, ভালোভাবে দেখেছেন, নিশ্চয়ই পড়েছেন আপনি, তিনি তার সংক্ষেপে চুম্বক অংশ হচ্ছে এই যে তোমার মেজর জেনারেল থেকে শুরু করে লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল অ্যান্ড কর্নেল, এভরিওয়ান শুড বি গিভেন এ, ওদেরকে বলা হয় কি কোর্ট মার্শাল। কোর্ট মার্শাল, কারণ তারা এত বেশি অন্যায় করেছে, অত বেশি অন্যায় করেছেন, আমাদের যে শেষ করে দিতে হচ্ছে। কাজে আমাদের কিন্তু আমাদের এখানে আর- we have a lot of things to say. I'll just add one sentence. জি। একটা এটা হচ্ছে যে the focus of Pakistan was always on 195 Fine. Pakistan. It was never on Bangladeshis who had collaborated. It was never there. রাইট, ওই মানে 195 জনের কথা থাকলে বাংলাদেশীদের বিচারের ব্যাপারে কখনো কোনো কথা ছিল না। রাশেদ আহমেদ চৌধুরী, প্রফেসর দেলাওয়ার হোসেন, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।